This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত বাজে ৮টা, মানে সময় ঠোঁট কাটার। ঠোঁট কাটা না, শুরুতেই টেনশনের কথা বলবে। দেখুন, টেনশন এখন জীবনের সঙ্গী। বঙ্গ জীবনের অঙ্গের নাম টেনশন। রোজ টেনশন, টেনশনে টেনশনেই দিন কাটে। ঘুমোতে যাবেন তখন টেনশন, ঘুম থেকে উঠেই টেনশন সারাদিনের নানা কাজে। আর এবার আর এক টেনশন। টেনশন কোথায়? লক্ষ্মীর ভাণ্ডারে। ভাণ্ডার ভরলো, দিকে দিকে এই প্রশ্ন। এই তো গতবার বাজেটে 500 বেড়ে হলো 1000, 1000 বেড়ে হলো 1200। 24-এর লোকসভা ভোটে সেই লক্ষ্মী জপেই লক্ষ্মী লাভ হলো। তাহলে এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হলো না কেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডার দিতে, মানে ভাণ্ডার ভরাতে 50,000 কোটি খরচ হয়, সে কথা বললেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভাণ্ডার এবার বাড়ল না কেন, তার উত্তর মিলল না। তাহলে কি রাজ্যের ভাণ্ডারে টান? খরচের কথা তো মুখ্যমন্ত্রী বললেন, অথচ গতবার রাজ্য বাজেটে 500 বেড়ে 1000, 1000 বেড়ে 1200। 24-এর লোকসভা ভোটের অঙ্কেই কি সেদিন বাজেটে বরাদ্দ বাড়ল? এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। দুয়ারে লোকসভা ভোট, তার আগেই রাজ্য বাজেটে মাস্টার স্ট্রোকের নামই লক্ষ্মীর ভাণ্ডার। তারপর ভোট প্রচারে এসো মা লক্ষ্মীতে ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার। আমরা 2,15,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1000 টাকা হয়েছে। পশ্চিম বাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন হবে। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই 1000 টাকা চলবে না, 3000 টাকা দেবে লাডলি বইন। বিজেপি সরকার এলে আমি বলেছিলাম 60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই। আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। 24-এ ভাণ্ডারে লক্ষ্মী লাভ, 25-এর রাজ্য বাজেটে ভাণ্ডার বাড়ল কই? লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে কোনো অর্থ আর ঘোষণা করলো না রাজ্য সরকার। আর তা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে অনেকে যেটা বলছে তা হলো কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ কমেছে রাজ্যে। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। লক্ষ্মী ভাণ্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে। আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে। হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো?
তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে। আরে টানেই কি লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ করল না রাজ্য সরকার, নাকি 2026 সালের যে নির্বাচন রয়েছে তার ঠিক আগেই এই ঘোষণা করে চমক দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সেই সম্ভাবনাই বেশি, তাই না? কারণ এখনো বছরখানেক দেরি 26-এর ভোট। 26-এর ভোটের আগে আরো একটা বাজেট, পূর্ণাঙ্গ নয়, ভোট অন অ্যাকাউন্ট হবে। তখন বাড়ালে অনেক বেশি কাছাকাছি থাকবে ভোট, ফলটা পাওয়া যাবে হাতে নাতে। এখন শুধু ভাড়ারের টানের দশা, তার উপর এতগুলো বোঝা 1 বছর ধরে টানার কোনো মানে হয় না, তাই না? কিন্তু ভোটের ভাড়ার ভরাতে ভরসা তো লক্ষ্মীর ভাণ্ডার, নজরে তো মহিলা ভোট। সে কথা রাজনীতি বিলক্ষণ বোঝে, শাসক দল মর্মে মর্মে বোঝে। না হলে হাতের লক্ষ্মী চঞ্চলা হলে কি হতে পারে সে কথা বুঝিয়ে দিতে পারেন ঘরের লক্ষ্মীরাই। বেশি পয়সা কম বাড়ালে ভালো হতো। এখন ওনারা যদি বাড়ায় আমাদের তো এখানে আমরা একটু আনন্দই পাবো। ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি, লক্ষ্মী ভাণ্ডার দেবে, বাড়াবে তো হবে না, বুঝি কি ওই 1000 টাকা দিয়ে চলবে? বাড়াবে না, ভোট পাবে না, কোনো কিছুই তো বাড়াচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি না বাড়ায় তাহলে বাকি করে ভোট পাবে ও? পরিষ্কার হিসেব, তাই না? ভাণ্ডার ভরেনি, তবে লক্ষ্মী লাভ হয়েছে, ডিএ বেড়েছে। 4% ডিএ বাড়ালো রাজ্য। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। ডিএ নিয়ে সেই কবে থেকে চলছে বলুন তো? রাজপথে আন্দোলন চলছে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে। দেখুন, এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন 14% হারে, এপ্রিল থেকে ডিএ পাবেন 18% হারে। কিন্তু তাতে আন্দোলনকারীদের দাবি মিটল কি? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান 53% হারে, রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে এবার 18% হলো। পার্থক্য কত থাকলো? 35%। তফাৎ রয়েই গেল, সেই তফাতই তো তফাৎ গড়ে দিল। তাহলে পশ্চিমবঙ্গে সেই 53%-এর মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাই হচ্ছে 14%, অর্থাৎ বকেয়ার পরিমাণ 39%। ঠিকই শুনছেন, 53%-এর মধ্যে 39%। আজকে দেওয়া হয়েছে 4%, মানে 40 ভাগের 4 ভাগ, অর্থাৎ 10% যা বকেয়া ছিল তার মেটানো হয়েছে। বাকি 90%-এর কি হবে? আশাভঙ্গ হলো, তেমনটাই বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের মতে যে মহার্ঘ ভাতা বা ডিএ বেড়েছে রাজ্য সরকারের এই বাজেটে, তার থেকে অনেকটাই বেশি তারা প্রত্যাশা করেছিলেন। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32%-এর ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6 পে কমিশন, 5 পে কমিশন, 6 পে কমিশন অনুযায়ী বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরও বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। ডিএ তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিত তো মুখ্যমন্ত্রী, সেটা করেননি। ভোটের জন্য এটা করেছে, 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে। 4%, 5%-এর গল্পে আমি যাচ্ছি না। মোদ্দা কথাটা হলো বঞ্চনা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বারবার আসে, এবারও এলো, বাজেটেই এলো। তারই পাল্টা আবাসের বাড়ি দিতেই নেমে পড়ল রাজ্য সরকার। ফলে বরাদ্দ বাড়ল বাংলার বাড়িতে। 9,600 কোটি টাকা বরাদ্দ হলো বাংলার বাড়ি প্রকল্পে। আজ বাজেটে ঘরের বরাদ্দ যে বাড়বে
সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পরে ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছে, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, তারই পাল্টা রাজ্যের বাংলার বাড়ি। মনে নেই গত বছর ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন 100 দিনের টাকা দেবে রাজ্যই। সেই তো শুরু। অ্যাকাউন্টে চলে যাবে 21 ফেব্রুয়ারি, আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন। लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे। 2024 সালের 17ই ডিসেম্বর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর তাতে 12 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করার জন্য ছাড়পত্র এবং অর্থ বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দ্বিতীয় পর্যায়ে সেক্ষেত্রে আরও 16 লক্ষ অন্তর্ভুক্ত করতে চান, এটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে। সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আবার টাইম আছে। এই কথাও রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে যে আগামী বছরেও অর্থাৎ তৃতীয় পর্যায়েও কিন্তু এই প্রকল্পকে তারা বজায় রাখতে চান। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড়। ব্যাপারটা দাঁড়ালো ঘর ঘর কি কাহানি, রাজনীতির ঘর ঘর কি কাহানি। 100 দিনের কাজ, আবাস, তা নিয়ে বাংলা দিল্লি রাজনীতির সুর চড়িয়েছে বঙ্গের শাসক দল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই অবস্থায় বাড়িতে আরও বরাদ্দ শাসকের পক্ষে খেলা ঘোরাবে কি? 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার যে সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়িকেই মূল অস্ত্র করতে চাইছে। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে, এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে। বাংলা বিরোধী কেন বললে? বিহারকে বাংলায় কিছু পাইনি, 12টা এমপি, হ্যাঁ 12টা এমপি তো বললাম তো, বাংলাকে শূন্য দিয়েছে। 12টা এমপি বিহারে যেহেতু ক্ষমতায়, তাই বিহার বোনান্সা পেয়েছে আর বাংলা ব্লকেট পেয়েছে। আমি তো ফ্লোর অফ দ্য হাউসে বলেছি। ম্যাডাম, ইন বিহার BJP's ally Janata Dal United or JDU have 12 seats, and in Bengal BJP has 12 MPs. BJP is in power in Bihar and BJP is not in power in Bengal. So Bihar gets bonanza, Bengal gets blockade. This is half federalism. Bengal Virodi budget. I want to address that, sir. In the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. There have been similar complaints about Manrega. किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, अब स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure.
কেন্দ্রের বিরুদ্ধে কামান দাগতে শুধু বঞ্চনা নয়, কিন্তু হাতিয়ার ভোটারও, ভুয়ো ভোটার। বাজেট শেষে সাংবাদিক বৈঠকে খুব গুরুতর অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। বলেছেন, ভোটে জিততে ভুয়ো ভোটার তৈরি করছে ভুতুড়ে রাজনৈতিক দল। কোন দল বলেননি। দিস ইজ দ্য ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। ভুয়ো ভোটার তৈরি করতে নাকি ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই ভুতুড়ে দল। আচ্ছা, দেশের ইলেকশন কমিশনকে ব্যবহার করতে পারে কোন ভুতুড়ে দল? শেষমেশ অবশ্য মমতা ব্যানার্জির মুখে নামটা এসেই গেল। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। আচ্ছা, তাহলে দিল্লির ফলই কারণ। তার আগে মহারাষ্ট্রে বিজেপির হই হই করে জয় ভয় ধরাচ্ছে। না হলে যে অভিযোগ এতদিন তৃণমূলের বিরুদ্ধে করে এসেছে বিজেপি, সেই একই অস্ত্রের প্রয়োগ তৃণমূল করছে কেন? আমরা একদিন বলে আসতাম যে ওপার বাংলা থেকে ভোটার আনা হচ্ছে, উগ্রপন্থী আনা হচ্ছে, এমনকি নির্বাচনী প্রচারের নায়কও আনা হয়েছিল। সে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তারা এখানকার ভোট পাবে না, তাই জেনে কেন প্রকারেণ অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে জেতার চেষ্টা করছে। তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ একা তৃণমূলের নয়। মহারাষ্ট্র ভোটের পরপরই আমরা শুনেছিলাম রাহুল গান্ধী, শিবসেনার সঞ্জয় রাউতের মুখে ওই একই অভিযোগ। এবার তৃণমূলও সেই অভিযোগই করছে। এই সম্মিলিত আক্রমণের মুখে বিজেপি কি বলছে? ভিন রাজ্যে ওনার কষ্ট হচ্ছে, আর রিজার্ভ নেই। উনি পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম পাঠিয়েছেন, ওনাকে আমরা বসতে দেব না। বাজেটে বরাদ্দ বাড়লো, লক্ষ্মী লাভ হলো, কিন্তু ভান্ডার ভরল না। উল্টে কেন্দ্রের বিরুদ্ধে তীর ছোড়া হলো, বঞ্চনার তীর এবং ভুয়ো ভোটারের তীর। কিন্তু একটা কথা বলুন তো, এতে আম আদমি, খেটে খাওয়া মানুষ, আমি আপনি, আমাদের কি হলো? আমরা কি পেলাম? আমরা যেটুকু পেলাম তা তো এমনি উড়ে যাবে। ভাত বাঙালির, এদেশের মানুষের রোজের খাবার, বেসিক খাবার। সেই ভাত পেটে জুটবে তো? ভাত এত বাড়েনি। ভাত যদি দাম বেড়ে যায় তাহলে খাবো কি? ঠিক ধরেছেন, চালের কথা বলছি। নিশ্চয়ই আপনিও আমার সঙ্গে একমত। চালের দাম হু হু করে বাড়ছে। কোথাও কেজিতে 2 টাকা, কোথাও 5 টাকা, কোথাও 1 লপ্তে 10 টাকা। কেজিতে যদি 10 টাকা বাড়ে, আর যদি কোনো বড় পরিবার হয়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার চলবে কি করে? মাথায় হাত তো। দাম কত বাড়লো? রোজই তো হার্টবিট বেড়ে যাচ্ছে বাজারে পা রাখলে। এক কিস্সা রোজ। 1250 টাকা নিচ্ছিল সেই চাল, এখন এই তো এদিন কিনলাম 1480 টাকা নিল বস্তা। হ্যাঁ, 25 কেজির বস্তা 1480 টাকা নিল। এবার সাংসারিক খুবই অসুবিধা হচ্ছে ওই দিক দিয়ে। তো ভীষণই সমস্যা, আর আমাদের রোজগার সেভাবে বাড়ছে না। চালের দাম বেড়ে গেলে খাবো কি করে? লাস্টে না খেয়ে মরতে হবে। 56 টাকা কিনতাম, এখন 66 টাকা কেজি হয়েছে সেই চালটা। এখন অন্য দিন 3 কেজি 4 কেজি কিনে নিয়ে যেতাম, এখন 1 কেজি 2 কেজি কিনে নিয়ে যাবো। যারা মূলত বিক্রি করছেন তারাও বলছেন কিছু সময় যারা কিনতে আসছেন কাস্টমারদের বোঝাতে গিয়েও অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। তার কারণ দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, কেউ কোনো সময় বিশ্বাস করতে চাইছে না। 10 টাকা করে কিলো প্রতি বেড়েছে, বিশেষ করে মিনিকেটে। আর এমনি আদার্স যে ধরুন বাসকারি 2 থেকে 3 টাকা, মিনিকেট 10 টাকা, স্বর্ণ 2 টাকা, তারপর হচ্ছে রডনা 2 থেকে 3 টাকা। এখন পর্যন্ত দেখছি না কমার সম্ভাবনা। তো যারা কিনছে তাদের তো একটু অসুবিধা হবেই। এরকম অবস্থায় বিজেপি কি চুপ করে থাকতে পারে? বালু বেরোনোর পরেই চালের দাম আবার নতুন করে বাড়তে শুরু করেছে।
হ্যাঁ, আমার ধারণা বালুর যে চালের ওপর যে কমিশন ছিল সেই কমিশন আবার লাগু হয়েছে। রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের নির্দেশে, সরকারের নির্দেশে পুলিশের মাধ্যমে যে তোলাবাজি হয়, এই তোলাবাজির জন্য দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন ওষ্ঠাঘাত। এটা সরকার চলছে না, এটাকে সার্কাস চলছে। বারবার টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে, দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে, কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ রাজ্যে আপনি কৃষিমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, সবাই আসলে নিজের কাজে ডাহা ফেল করছেন বলে পশ্চিমবাংলা আস্তে আস্তে বিপর্যয়ের গর্তে ঢুকে যাচ্ছে। দেখুন, আমাদের রাজ্য তো ধান চাষের জন্য খুব একটা পিছিয়ে নেই, অন্য কোনো রাজ্যের ওপর আমাদের নির্ভরশীলতা নেই, তাহলে সমস্যা কোথায়? আমার যতটা সন্দেহ যে মানে যারা ব্যবসাদার তারা ধানটাকে গোদামজাত করে চালের দামটা কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছে। ধান যা ফলন হয়েছে তাতে করে চালের দাম বাড়া উচিত নয়। এটা কোনো কারণে হয়তো ব্যবসাদাররা গোদামজাত করে রেখে কৃত্রিমভাবে দামটা বাড়াচ্ছে। মানে সমস্যা সেই কালোবাজারি। দুমদাম দাম বাড়ছে, কৃষকরা মজুতদারদের দিকে আঙুল তুলছেন। তাদের কি বক্তব্য? আমাদের ধরেন যেটা খোলা বাজার, খোলা বাজারে একটু মাল হাই দামে এক্সপোর্ট হলে দামটা বেশি থাকে, সেহেতু ওখানে যে যেখানে লাভ পাবে সে তো সেখানে ব্যবসা করার চেষ্টা করবে, তাই তো? এক্সপোর্ট হচ্ছে শুনেছি, এই জন্য হয়তো একটু দাম কম বেশি হচ্ছে। অন্য বাসে এতটা হয় না, এটা আনলিমিটেড হয়ে গেছে একদম। স্টোর থেকে কত বের হচ্ছে অ্যাকচুয়ালি সেগুলো সব দেখবো আমরা। এসবও হয় মাঝে মাঝে। মুখ্যমন্ত্রী যখন ধমক দেন তখন এরা পথে নামেন। দেখা যায় টাস্ক ফোর্স বলে কিছু আছে। বাকি সময়টা, কিছুদিন আগে আলুর চড়া দাম নিয়ে রাজ্যে কি গরমাগরমি। মুখ্যমন্ত্রী সে সময় কড়া হাতে রাশ নিলেন, আলুর রফতানি বন্ধ করিয়ে দিলেন। আগে বাংলার মানুষের চাহিদা, তারপর বাকি সব, এটাই তো বলেছিলেন। কেউ দেখছে না চালের এমন বেচাল। রফতানির প্রসঙ্গ কিন্তু এখানে উঠছে, জুড়েছে বাংলাদেশের কথাও। বাংলাদেশ যে অবস্থায় রয়েছে সেই বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে এই চাল, আর যার ফলে চালের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে। কারণ অধিক পরিমাণে এক্সপোর্ট করতে হচ্ছে, এখানে স্টক কমে যাচ্ছে, তার কারণে চালের দাম বাড়ছে। চালের এক্সপোর্ট বেড়েছে ভিয়েতনাম এবং সাউথ আফ্রিকায়, যারা অন্যান্য বছর এত চাল স্টক করে না, কিন্তু এবছর তারা নাকি বেশি নিচ্ছেন। কিন্তু সরকার এ ব্যাপারে উদাসীন কেন? টাস্ক ফোর্স কোথায়? সত্যি তো, টাস্ক ফোর্স নামক বিষয়টি কোথায়? কাজ করছে তারা? দাম নিয়ন্ত্রণে থাকছে কিনা বিষয়টা তো তাদের দেখার কথা, নজরদারি চালানোর কথা। দেখলাম তো ধান অনেক বড় বড় ভালো কুটিয়ালের কাছে প্রচুর ধান আছে, ইচ্ছা করে দাম বাড়াচ্ছে। এক্সপোর্ট হলে তো এখানে শর্ট হচ্ছে, এখানে তো শর্ট হবে। কিছু কিছু জায়গায় এক্সপোর্টের জন্য কি আমাদের এখানে যে ডিমান্ডটা আছে সেটা ফুলফিল না করে এক্সপোর্ট হচ্ছে, এই কারণে এখানে চালের দামটা অতিরিক্ত হারে বেড়ে গেছে। ঘুরে ফিরে সেই রফতানি বা মজুতদারদের কালো কারবার। এসব ঠেকানো কার দায়ে কে জানে। উত্তরবঙ্গ মিনিকেট সহ একাধিক চালের দাম রাতারাতি বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন একাধিক মিনিকেট, যা মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ভরসা, সেই চাল কিলো প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। সাধারণ লোকের তো অসুবিধা না, যারা গরিব লোক, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য তো এই চালটা তো বেশি চলে। তো আমাদের তো এখন পুরো হিমশিম হয়ে যায়, কাজকর্ম সেই রকম নাই, পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে এখন। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে দুবেলা খাবো ওই রকম পরিস্থিতিটা এখন নেই। আর ভাতের পাট কি তবে চুকিয়ে ফেলতে হবে? এক ধাক্কায় যদি এত দাম বাড়ে সামাল দেওয়া যাবে? ধান কিন্তু রাইস মিলে সঠিকভাবে সরবরাহ হচ্ছে না, এইখানে বাধা। আর অন্যদিকে কৃত্রিম অভাব থাকায় কিন্তু চালের দাম বাড়ছে। সরু চালের উৎপাদন কম হচ্ছে, ওর জন্য দাম বাড়ছে। আর এই মোটা চালগুলো আগে ধান সিদ্ধ হতো বাড়িতে করে, নিজেরাই সিদ্ধ করে খাওয়া যেত। এখন তার যা কস্টিং, তার যা বানি, ধান বানাতে যাওয়া, লেবারের ব্যাপার, ওর জন্য বন্ধ হয়ে যাচ্ছে ধান সিদ্ধ। চাষের উৎপাদন খরচা বেড়ে যাচ্ছে। চাষিও যে সরু ধানটা বিক্রি করে বিরাট লাভ পাচ্ছে না, কিন্তু দাম বাড়ছে। বড় চাষ হলে বৈশাখ মাসের পর থেকে আবার ধানটা অ্যাভেলেবেল হবে এবং চালের দামটাও আশা করি সেই সময় দামটা কমবে।